এটা হচ্ছে জো বাইডেনের চিঠি, যেটা নিয়ে আমি নিজেও কথা বলেছি। এর মধ্যে আরেকটা চিঠি আসছে, আমি এই চিঠিটাকেও একটু গুরুত্ব দিতে চাই, তাই সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং আমি বলবো যে এই চিঠিটা বিভিন্ন অর্থে বেশ কঠোর। ঋষি সুনাক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন নির্বাচন। যারা বাকশালের দখলদারদের বিরুদ্ধে লড়াই করবে, সিকিমের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছিল দেশের হাজার হাজার মানুষ, বাংলাদেশেরও জনগণকে সিদ্ধান্ত নিতে হবে সীমান্তের পশ্চিমারা যে আমাদের পোশাক নিচ্ছে না, পোশাক শিল্পের উপরে যে স্যাংশন এসেছে। আপনারা জানেন যে ডামি নির্বাচনের আগেই আপনারা একটি কথা শুনেছেন যে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের পর থেকে পশ্চিমাদের নানা পদক্ষেপগুলোকে কেন্দ্র করে একের পর এক নানা বিষয়গুলো উঠে আসতে শুরু করেছিল। দর্শক বন্ধুরা, যদিও গত কয়েকদিন আগে বাইডেনের চিঠিকে কেন্দ্র করে জেগেছিল নানা প্রশ্ন, কিন্তু অন্যদিকে এবার সেই সকল বিষয়গুলোকে পেছনে ফেলে এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমন কিছু কঠিন চিঠি দিয়েছেন। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে জায়েদ স্যার অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন এবং তিনি সেই সকল বিষয়গুলো তুলে ধরেছেন। অন্যদিকে এবার বাইডেনের সেই চিঠিকে পরিবর্তন করে যেই সকল বিষয়গুলো আসতে শুরু করেছে, দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন তবে কি শেষ পর্যন্ত ফাইনালি পশ্চিমারা কোনো পদক্ষেপ নিতে চলেছে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। প্রধানমন্ত্রীর কাছে বিভিন্ন বিশ্ব নেতা চিঠি লিখছেন। একটা নির্বাচনের পর চিঠি লেখা এক ধরনের প্রচলন আছে, বিশেষ করে যাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চিঠিটার দিকে হয়তো আমরা অনেকে তাকিয়েছিলাম, সেটা কি বলা হয়, সেটা হচ্ছে জো বাইডেনের চিঠি, যেটা নিয়ে আমি নিজেও কথা বলেছি। এর মধ্যে আরেকটা চিঠি আসছে, আমি এই চিঠিটাকেও একটু গুরুত্ব দিতে চাই, তাই সেটা নিয়ে কিছু কথা বলবো। এবং আমি বলবো যে এই চিঠিটা বিভিন্ন অর্থে বেশ কঠোর। ঋষি সুনাক, ব্রিটিশ প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছেন নির্বাচনের পরে। সেই চিঠির কন্টেন্টে আমি এটা দাবি করব, আমি চিঠিটা পড়বো, আপনারা কন্টেন্ট সম্পর্কে জানবেন। অনেকে হয়তো এর মধ্যে পড়েছেনও, আমি আমার ভিডিওর জন্য এটা পড়ছি। আমি দাবি করি যে অপ্রীতিকর কথা আছে, বেশ কঠোর অপ্রীতিকর কথা আছে, এবং সেটা খুবই সারপ্রাইজিং লাগবে আমাদের অনেকের কাছে নিশ্চিতভাবেই। প্রথম কথা হচ্ছে, ব্রিটেন এই মুহূর্তে আগে যতটা গুরুত্বপূর্ণ দেশ ছিল, আমরা ধারণা করি যে এই মুহূর্তে তার গুরুত্ব একটা জায়গায় বেশ কমে গেছে। সেটা হলো, ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেল, সেটা তার গুরুত্ব কমিয়েছে। যখন আপনি ইউরোপিয়ান ইউনিয়নে থাকেন, একটা বড় 27টা দেশের একটা বড় গ্রুপ, যার মধ্যে টপ 2-3টা দেশের একটা, আমরা যদি স্পেসিফিকলি বলি জার্মানি, ফ্রান্স, ব্রিটেন, সাথে ইটালি যদি ধরি, 3-4টা দেশ, মানে G7-এর এই 4টা দেশই ইউরোপিয়ান ইউনিয়নে ছিল, এবং ব্রিটেন একটা প্রভাবশালী দেশ ছিল সেখানে। তো তার প্রভাব ব্রিটেন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়ার পর বেশ খানিকটা কমে গেছে, কোনো সন্দেহ নেই। তারপরও দেশটার গুরুত্ব আছে, এবং সে যেহেতু একটা খুব গুরুত্বপূর্ণ মার্কিন অ্যালাই, মানে টু বি স্পেসিফিক, প্রায় অন্ধভাবে অনেক ক্ষেত্রে আমেরিকাকে সমর্থন করে। এই যে রিসেন্টলি আমরা দেখব যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর ওপর আমেরিকা যে এয়ার স্ট্রাইক করছে, তাতে সাথে কিন্তু ব্রিটেন আছে, অন্য কোনো দেশ থাকুক না থাকুক। সো তার বক্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ, আর বিশেষ করে আমরা এই পার্সপেক্টিভে এটাকে দেখতে চাই, এটাও ইম্পর্টেন্ট। বাংলাদেশের পক্ষ থেকে, মানে প্রধানমন্ত্রীর সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টারের অসাধারণ খাতির আছে, এই ধরনের একটা মেসেজ পোট্রে করার চেষ্টা সরকারের দিক থেকে হয়েছে। সরকার যখন ডামি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, যখন তার ওয়েস্টার্ন এন্ডোর্সমেন্ট নাই, বরং সমালোচনা আছে বিশেষ করে আমেরিকার, সেটাকে কাউন্টারঅ্যাক্ট করার জন্য সরকার বিভিন্ন ক্ষেত্রে দেখানোর চেষ্টা করেছে যে তার সাথে এই খাতির আছে, ওই খাতির আছে। আমরা নিশ্চয়ই ভুলে যাইনি রাজা চার্লসের অভিষেক অথবা রানীর মৃত্যু, দুটার একটা ঘটনার সময় প্রধানমন্ত্রী ব্রিটেন গিয়েছিলেন। সেখানে ঋষি সুনাকের সাথে একটা চেয়ারে বসে একটু সৌজন্য বিনিময় হয়েছিল, সেটাকে রীতিমতো দ্বিপক্ষীয় বৈঠক বলে চালানোর চেষ্টা হয়েছে। বাংলাদেশে যিনি হাই কমিশনার আছেন ব্রিটেনে, উচ্ছ্বসিত হয়ে বলছেন আরও অনেক কথা, যে প্রধানমন্ত্রীর কন্যারা তার কন্যার জন্য, প্রধানমন্ত্রী তার মানে ঋষি সুনাক বলছেন যে তার কন্যাদের জন্য অনুপ্রেরণা ইত্যাদি ইত্যাদি। আমরা ওই সব ডিবেটে ঢুকছি না, কিন্তু একটা মিথ্যাকে চালানোর চেষ্টা হয়েছিল। তখনই আমরা ধরে ধরে দেখিয়ে দিয়েছি, ব্রিটিশ প্রাইম মিনিস্টারের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে খুব স্পষ্টভাবেই দেখানো আছে ওই সময় কার কার সাথে দ্বিপক্ষীয় বৈঠকে
ব্রিটিশ প্রাইম মিনিস্টার বসেছেন, তার মধ্যে এটা ছিল না জাস্ট একটা সৌজন্য। এরপর তো আরও এক বিরাট ঘটনা ঘটে গেল, আমাদের মনে থাকার কথা। G20 সামিটের সময় প্রধানমন্ত্রী স্পেশালি ইনভাইটেড ছিলেন। সেখানে একটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী বসে আছেন, ঋষি সুনাক রীতিমতো হাঁটু গেড়ে তার সাথে কথা বলছেন। মানে ওরা তো ব্রিটিশ, ভদ্রতা সভ্যতা অন্তত বাস্তব জীবন আচরণে তারা ফলো করে। প্রধানমন্ত্রীর জ্যেষ্ঠ সন্তানের চাইতেও অনেক ছোট ঋষি সুনাক। ঋষি সুনাকের জন্ম আমি খুঁজে দেখলাম 1980 সাল। সো একজন ঋষি সুনাক তার মায়ের চেয়ে বড় বয়সী একজন নারীকে, যেহেতু উনি বসে আছেন, উনি হাঁটু গেড়ে তার লেভেলে এসে, এটা খুবই কমন প্র্যাকটিস ওইসব জায়গায়, তার সাথে কথা বলছেন। কিন্তু এই যে হাঁটু গেড়ে বসা, এটাকেও বিরাট ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা হয়েছে যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার কতটা অনুগত প্রধানমন্ত্রীর। খুব সাধারণ একটা সৌজন্য বা ভদ্রতাকে, একটা ভীষণ রকম এন্ডোর্সমেন্টের অভাবে ভোগা সরকার যে কোনো কিছু খড়কুটো আঁকড়ে ধরার মতো ডুবন্ত মানুষ যেটা করে সেটার চেষ্টা করেছে। সেই ব্রিটেনের যে মানে চিঠি এসছে জনাব ঋষি সুনাকের, সেটা যদি আমরা পড়ি আমরা দেখব যে এর মধ্যে সেই অতি খাতিরের যে কথাগুলো বলার চেষ্টা করা হয়েছিল তার উল্টো ধরনের কথা আছে। ঋষি সুনাক লিখেছেন, আপনি একটি ঐতিহাসিক পঞ্চম মেয়াদে যাত্রা শুরু করায় এবং সাম্প্রতিক বছরগুলোতে আপনার নেতৃত্বে বাংলাদেশের আকর্ষণীয় উন্নয়ন লাভের প্রতিফলন ঘটায় আমি আমাদের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা অংশীদারিত্ব আরও জোরদার করতে এবং এলডিসি থেকে উত্তরণে বাংলাদেশের প্রতি আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি। কনগ্র্যাচুলেট করেননি, খুব ইম্পর্ট্যান্ট। খুব সহজে এই ধরনের চিঠি শুরু হওয়ার কথা ছিল কনগ্র্যাচুলেট করে। উনি বলছেন আপনার উন্নতি হচ্ছে, আপনি পঞ্চমবার পেয়েছেন, আপনার সাথে আমরা কাজ করতে চাই। সেই তাদের যে প্রাথমিক স্টেটমেন্ট ছিল, ঠিক সেই স্টেটমেন্টটাই শুরুতে ওখানে আরও কঠোরভাবে নির্বাচন স্বচ্ছ হয়নি, নিরপেক্ষ হয়নি, গ্রহণযোগ্য হয়নি বলে শেষে যে এক ধরনের এনগেজমেন্টের কথা বলা হয়েছিল, এখানে এনগেজমেন্টেরই কথা বলা হয়েছে। যদিও বলছি এই চিঠির মধ্যে খুব শক্ত একটা চাপের কথাও আছে। নিশ্চিতভাবেই একটা প্রধানমন্ত্রী যখন আরেকটা প্রধানমন্ত্রীকে চিঠি লেখেন সেটা খুবই কূটনৈতিক ভাষায় হয়, বাট ইটস আ ভেরি স্ট্রং প্রেশার, এবং এরকম একটা নির্বাচনের পরের চিঠিতে যেটা থাকার কথা ছিল না। ঋষি সুনাক আরও বলেন, আমাদের অংশীদারিত্ব দুই দেশের জনগণের মধ্যকার বন্ধুত্বের শক্তিশালী বন্ধনের এক গভীর ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে প্রতিষ্ঠিত। আমি আশা করছি অধিকার ও স্বাধীনতার অগ্রগতির পাশাপাশি রাজনৈতিক জীবনে সমঝোতার পরিবেশে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। খেয়াল করুন, রাজনৈতিক সমঝোতার পরিবেশের কথা উল্লেখ করছেন। তিনি বলেন, এই মূল্যবোধগুলো কমনওয়েলথ পরিবারের মূল ভিত্তি এবং এগুলো প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ বিনিয়োগকে আকৃষ্ট করে। খুব স্পষ্টভাবে উনি যেটা বলছেন যে এক ধরনের অ্যাকোমোডেটিভ সমঝোতার পরিবেশ, যে ভীষণ সংঘাতের পরিবেশ এই সরকার সৃষ্টি করেছে, সেটাকে ডিনাউন্স করা হচ্ছে এবং বলা হচ্ছে একটা সমঝোতার পরিবেশ লাগবে। সেটা কমনওয়েলথ তো বটেই, বলছে এই ধরনের রাজনৈতিক পরিবেশই প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে। মানে প্রধানমন্ত্রী নসিহত করছেন ঋষি সুনাক যে তার মায়ের বয়সের চাইতেও তার বয়স বেশি হতে পারে, তাতে কিছু আসে যায় না, কিন্তু উনি নসিহত করছেন একটা প্রাণবন্ত গণতান্ত্রিক সমাজ তৈরি করে, এবং এটাই আদতে শেষ পর্যন্ত প্রয়োজনীয়। এই যে পশ্চিমারা যে আমাদের পোশাক নিচ্ছে না, পোশাক শিল্পের উপরে যে স্যাংশন এসেছে, আপনারা জানেন যে ডামি নির্বাচনের আগেই আপনারা একটি কথা শুনেছেন যে পশ্চিমারা বলেছেন যে অ্যাকসেপ্টেবল যদি নির্বাচন না হয় সেক্ষেত্রে তারা বাণিজ্য স্যাংশন দিবে বা আসতে পারে। সেটি আসলে 45% আমাদের অর্ডার ক্যান্সেল ছিল, এখন প্রায় 60 আপ হয়ে গিয়েছে, এখন কিন্তু অর্ডার পাচ্ছে না। সেই জায়গা থেকে এটি একটি অঘোষিত কিন্তু বাণিজ্য স্যাংশন বলে আমি মনে করি। এবং যারা উৎপাদন করছে, যারা প্রোডাক্ট যারা সাপ্লাই দিবে, তারা কিন্তু গ্যাস পাচ্ছে না। ইভেন ঢাকা শহরে নয়াপল্টন এরিয়া কিন্তু এটি একটি বাণিজ্যিক এরিয়া, এখানেও কিন্তু গ্যাসের সংকট রয়েছে। আমি নয়াপল্টনের বাসিন্দা, সেই জায়গা থেকে আমি বলেছি, আমার নয়াপল্টনের পাশে রাজনৈতিক কার্যালয়, মতিঝিল অফিসিয়াল কার্যালয়, সচিবালয়, এত কাছাকাছি থেকেও যদি আমি গ্যাস না পাই তাহলে সারা দেশে কি অবস্থা। যারা গার্মেন্টস শিল্পের সাথে জড়িত তারা আসলে গ্যাসের উপরে ডিপেন্ড করে তাদের প্রোডাকশন হাউসগুলো প্রোডাকশনের অর্ডার নিয়ে থাকে। যখন তাদের জনবল থাকে, শুধু গ্যাসের অভাবে যখন তারা প্রোডাক্ট তারা উৎপাদন করতে পারে না, তখন কিন্তু তাদের জন্য এটি লস গুনতে হয়। সর্বসাকুল্যে কথা হচ্ছে, দেশ এখন মন্থর গতিতে চলছে এবং এই অর্ডারগুলো কিন্তু আলটিমেটলি ভারত চলে যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে আলটিমেটলি কে লাভবান হচ্ছে। এই যে আমাদের গ্যাস
বিভিন্নভাবে দেশের বাইরে চলে যাওয়া হলো বা যেতে দিল বেনাপোল থেকে, অনেকেই দেখেছেন বা আমরা জানি বিভিন্ন পত্রিকার মাধ্যমে আপনারা জানেন, সেখানে তারা লাভবান হচ্ছে। আমার গ্যাস নাই দেখে যে অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেই অর্ডারগুলো অলরেডি ভারতে কিন্তু পাচ্ছে। তাহলে বন্ধুরূপী যে শত্রু রাষ্ট্রটা রয়েছেন, সেখানে আমরা বারবারই বলেছি তাদের ভারতের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তাদের যে নীতিগত সিদ্ধান্ত সেটির উপরে আমাদের বিরোধ। এবং তারা তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যে সকল কঠিন পদক্ষেপগুলো নিতে চলেছে পশ্চিমারা, এবং সেই সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সকল চিঠির এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন, এবং সেই সাথে বাংলাদেশের উপর যেভাবে পশ্চিমারা একেবারে একের পর এক নানা পদক্ষেপ নিচ্ছে, তা হয়তো বাংলাদেশের জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য অত্যন্ত কঠিন হতে পারে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।